শিল্পতে পেছনের দিকে যাও, স্বাস্থ্যতে পেছনের দিকে যাও, শিক্ষাতে পেছনের দিকে যাও। পেছনের দিকে ঠেলতে 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 আমাদের খাদের কিনারাতে সে দাঁড় করিয়ে দিয়েছে। তোমার সামনে দুটো অপশন আছে, একটা হচ্ছে এই মমতা ব্যানার্জি ভয়ে ভয় পেয়ে খাদের কিনারা থেকে ঝাঁপ দিয়ে খাদের মধ্যে লাফ দাও, দিয়ে নিজের জীবনকে শেষ করে দাও। আর একটা রাস্তা, খুব কঠিন রাস্তা, সেই রাস্তা লাল ঝান্ডা প্রতিদিন শিখিয়েছে আমাদের। লাল ঝান্ডা বলেছিল না, দেয়াল থেকে শিখতে হয়, দেয়াল থেকে জানতে হয়, আর দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়। পশ্চিমবঙ্গের মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, নতুন করে দেয়াল জুড়ে ইনকিলাব জিন্দাবাদ লেখার সময় হচ্ছে, নতুন করে বাংলা বাঁচানোর সময় হচ্ছে। তাই লাল ঝান্ডার নেতৃত্বে এই বাংলাকে বাঁচানোর লড়াই। কে ভালো আছে? আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিআইএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন। বুকে হাত দিয়ে বলুন তো আপনি ভালো আছেন? এই তো মাঠে ধান কাটা শুরু হয়ে গেছে। আমরা যখন গ্রামের মধ্যে দিয়ে আসছি, বাংলা বাঁচাও যাত্রা নিয়ে যখন আসছি, গ্রামকে গ্রাম যখন ঘুরে ঘুরে আসছি, দেখছি মাঠে ধান কাটা হচ্ছে, আর অপর দিকে দাঁড়িয়ে ফলের দালাল এসে ওই ধানের ওখানে দাঁড়িয়ে আছে। ধানের কেজি কত করে, বস্তা কত করে? তুমি তো তৃণমূলের সরকার, তুমি তো বলেছিলে যে কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পাবে। আজকের ফসলের দাম প্রতিদিন কমে যাচ্ছে, সার বীজের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ হচ্ছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। আর তৃণমূলের কিছু ফলের দাম মহাজন হয়েছে, তারা গরিব কৃষকদের আগে থেকে সুদে টাকা দিচ্ছে, তার বিনিময়ে তার থেকে কম দামে আরো ধান কিনে নিচ্ছে। গরিব মানুষ এই বাংলার মাটিতে আরো নিঃশেষ হয়ে যাচ্ছে। এই মালদা জেলার ইতিহাস কি বলবো, 2017 সালের ঘটনা, আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন, অনেকের মনে আছে। এই মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আফরাজুল নামক একজন পরিযায়ী শ্রমিক রাজস্থানে রাজমিস্ত্রির কাজ করে, মনে পড়ছে? আফরাজুল নামটা চেনা চেনা মনে হচ্ছে। হরিশ্চন্দ্রপুরে বাড়ি, রাজস্থানে রাজমিস্ত্রির কাজ করত। সেইখানে উগ্র হিন্দুত্ববাদী দল ওই আফরাজুলকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায়, বললো তোকে এখানে কাজ আছে, তুমি আসবে। যখন আফরাজুল গিয়েছে, ওই জঙ্গলের মধ্যে নৃশংসভাবে লাইভ করতে করতে গোটা ভারতবর্ষের মানুষ সেদিন ওই লাইভে ফেসবুকে ওই ভিডিও দেখেছিল। প্রথমে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। উল্টো দিকে আফরাজুল বলছে, বাবু আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। জীবন্ত অবস্থায় গাড়ি থেকে পেট্রোল নিয়ে এসে ওই আফরাজুলের গায়ে ঢেলে দিয়ে দেশলাই কেটে কেটে চালিয়ে দিয়েছিল। এই মালদা জেলার ঘটনা। আর আজকে মালদাতে বিজেপির এমপি আছে, এমপি সাহেব উত্তর দেবেন না। যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে বেছে বেছে মালদা মুর্শিদাবাদ জেলার যারা বাংলাতে কথা বলে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, যে হিন্দু হোক বা মুসলমান হোক। উত্তর দেবেন না। আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? গোটা মালদা জেলা জুড়ে অসংখ্য পরিযায়ী শ্রমিক। কেন পরিযায়ী শ্রমিক হয়ে আমার জেলার ছেলেরা ভিন রাজ্যে কাজে যাবে? কেন বাদুরজোড়া হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে হাওড়া থেকে, শিয়ালদা থেকে বাদুরজোড়া হয়ে জেনারেল কম্পার্টমেন্টে থাকা হয়ে কেন কেরালা, কেন গুজরাট, কেন পাঞ্জাব, কেন হরিয়ানা, কেন রাজস্থানে আমার বাড়ির লোকটা কাজে যাবে? তার বাড়ির ছোট্ট সন্তান দেখেছে, 1 মাসের বাচ্চা সবে সদ্য হয়েছে, বাচ্চার দুধ কেনার টাকা নেই, বাবা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। 9 মাস পরে যখন ফোনে কথা বলছে, বাচ্চা তখন আদো আদো গলায় কথা বলতে শিখেছে। 10 মাস বয়স, বাবা ওই বাচ্চা ছেলে তার বাবাকে হয়তো ভালো করে চোখে দেখেনি, কিন্তু হঠাৎ খবর আসছে বাবা টাওয়ারের কাজ করতে উপর থেকে পড়ে গেছে। বাবার লাশ কফিন বন্দি হয়ে এই মালদা জেলার ঘরে ঘরে চলে আসছে। মালদা জেলার মানুষ তৃণমূলের থেকে উত্তর নেবে না, মালদা জেলার মানুষ বিজেপির থেকে উত্তর নেবে না। আমার বাড়ির ছেলেটাই পশ্চিমবঙ্গের মাটিতে কাজ না পেয়ে কেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে মৃত্যুবরণ করবে? উত্তর দেবে না তৃণমূল কংগ্রেস, উত্তর দেবে না বিজেপি। আর এই প্রশ্ন করলে বলে তোমরা তো শূন্য, কান খুলে শুনে রেখে দাও, আমরা শূন্য হতে পারি। জেলখানাতেও আমাদের যাওয়ার সংখ্যা শূন্য, দুর্নীতিতে লাল ঝান্ডা শূন্য, চাকরি চুরিতেও লাল ঝান্ডা শূন্য। আর তোমরা এত সরকারে আছো, সেটিংটা কোথায় বুঝতে পারছেন না? আজকে ম্যাডাম আমার শুনলাম মালদাতে এসছে। ও ম্যাডাম যখন আসে মনে মনে বলতে বলতে আসে, তাই 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 দিল্লিতে দাদার বাড়ি যায়, দাদার সাথে সেটিং করে লুটে পুটে খাই। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দিল্লিতে দাদার সঙ্গে সেটিং করে লুটে পুটে গরিব মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। উত্তর দেবেন না? মালদা জেলাতে অকাপের সম্পত্তির কি হদিস? আপনি তো বলেছিলেন যখন ওয়াকাফ
ওয়াকাফ বিল পাস হয় তখন তৃণমূলের 3 জন এমপি পার্লামেন্টে যায়নি। তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় করে মাথায় টুপি দিয়ে মুসলিম পাড়াতে গিয়ে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলবে, আর রমজান মাস এলে নেত্রী মাথায় হেজাব পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে ইফতার করবে। মুসলিম জনতি সাজার চেষ্টা করবেন, উত্তর দেবেন না। পার্লামেন্টে যখন ওয়াকাফ বিল পাস হয় 3 জন কম তৃণমূলের এমপি পার্লামেন্টে যায়নি, কেন বিল পাসের সময় বিরোধিতা করেননি? উত্তর তৃণমূলের কাছে নেই। যখন গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হচ্ছে, যখন পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে যখন হাজারে হাজারে মানুষ রাস্তায় নামছে তার গণস্থান বাঁচবার জন্য, তার মন্দির, তার মসজিদ, তার কবরখানা বাঁচবার জন্য যখন রাস্তায় নেমেছে, তখন ওই হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কার্তিক মহারাজের নেতৃত্বে দাঙ্গার পরিবেশ তৈরি করে দিল, দাঙ্গা লাগিয়ে দিল যাতে মানুষ ভুলে যায়। তখন ওই মুর্শিদাবাদের ছুটিতে এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল, এখানে ওয়াকাফ নিয়ে আন্দোলন করে কি হবে, দিল্লিতে আন্দোলন করো। আর আমি মমতা ব্যানার্জি কথা দিচ্ছি, ওয়াকাফ আইন আমি করতে পশ্চিমবঙ্গের মাটিতে দেব না। তারপরে যখন এসআইআর শুরু হলো, এসআইআর যখন শুরু হয়ে গেল, জনগণ যখন নিজের চাচা আপন প্রাণ বাঁচা, লোকে গিয়ে দেখছে নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা, সেই সময় রাতের অন্ধকারে চোরের মতো পেছনের দরজা দিয়ে ডিএমদের কাছে নোটিশ পাঠিয়ে দিল যে ডিএম শুনে রেখে দাও, 5 তারিখের মধ্যে উমিদ পোর্টালে ওয়াকাফের নাম তুলতে হবে। যদি নাম না তুলতে পারো 1 নম্বর খতিয়ানে ডিএম এর আওতাভুক্ত জমি হয়ে যাবে। এতদিন ওয়াকাফ বোর্ডের সম্পত্তি ছিল, সেটা আর ওয়াকাফে থাকবে না, সেটা সরকারি সম্পত্তি, ডিএম এর সম্পত্তি, সরকারের সম্পত্তি হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস উত্তর দেবে না। ও চোরের মায়ের বড় গলা কেন উত্তর দেবে? এই মালদা জেলাতে আছে না নেই? কবরখানা জায়গা দখল করে তৃণমূল নেতা আছে না নেই? মসজিদের জায়গা দখল করে আছে না নেই? গোরস্থানের জায়গা দখল করে আছে না নেই? এই হরিশ্চন্দ্রপুর, মালদা, চাঁচলে অসংখ্য ওয়াকাফের সম্পত্তি আছে, তৃণমূল কংগ্রেসের নেতারা গায়ের জোরে দখল করেছে। তাই ওরা চাইছে 1 নম্বর খতিয়ানে চলে গেলে জায়গা জমি লুটে ফুটে খেতে আরো সুবিধা হবে। তাই আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এই এলাকার সমস্ত মানুষের কাছে অনুরোধ করব, এই বাংলা বাঁচানোর যাত্রা শুধুমাত্র আমাদের জন্য নয়। এসআইআর যখন শুরু হয়েছে, অসংখ্য শিক্ষক, এমনিতে তো স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, 8,500-এর বেশি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে, অলরেডি 3,000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রায় 26,000 চাকরি চলে গেছে, স্কুলগুলো ফাঁকা হয়ে পড়ে আছে। তার উপরে মরার উপরে খাড়া ধাপ, নরেন্দ্র মোদী সরকার বলল এসআইআর করতে হবে। এতদিনে 40 জনে এসআইআর কবলে মৃত্যুবরণ করেছে। তারপরে যখন দেখলাম যে এসআইআর লাগু হয়ে গেছে, পাড়ায় যে কটা প্রাইমারি স্কুল, যে কটা স্কুল টিম টিম করে জ্বলত, সেই কটা স্কুলের মাস্টাররা হাতে কাগজ কলম নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। মাস্টারকে জিজ্ঞেস করে, স্যার আপনি ক্লাসে যাবেন না? বললো, আরে ভাই উপর থেকে চাপ দিচ্ছে, বিডিও চাপ দিচ্ছে, ডিএম চাপ দিচ্ছে, এসডিও চাপ দিচ্ছে, এসআইআর 10 দিনের মধ্যে নাম তুলতে হবে, স্কুল কি করে যাব? ছাত্ররা স্কুলে গিয়ে মাঠে ফুটবল খেলছে, গুলি খেলছে, আর মাস্টার এসআইআর এর ফর্ম নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি? আর আমরা যখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতে চাইছি, তখন আরা বলছে হিন্দু না মুসলমান। আমরা যখন এই প্রশ্ন করতে যাচ্ছি খাবো কি, বলছে বাবরি মসজিদ হবে না রাম মন্দির হবে। আমরা যখন এই প্রশ্ন করতে যাচ্ছি, বলছে তুমি হিন্দু না তুমি মুসলমান, তুমি রোহিঙ্গা না তুমি বাংলাদেশি। আসলে ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা লাল ঝান্ডার পার্টি। আমরা বলছি আপনার সন্তান সরকারি স্কুলে পড়াশোনা করে সরকারি চাকরি পাবে। আমরা বলছি প্রতিটা বুথে বুথে লাল ঝান্ডার পার্টি তৈরি করেছিল, প্রতিটা অঞ্চলে অঞ্চলে স্কুল তৈরি করেছিলাম। আর তৃণমূলের সময় প্রতিটা অঞ্চলে অঞ্চলে মদের দোকান খুলেছে। আমরা আপনার বাড়ির সন্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর বিজেপি আর তৃণমূল আপনার বাড়ির সন্তানকে পেছনের দিকে ঠেলে নিয়ে যেতে চাই। তাই এই 2 সরকারের বিরুদ্ধে, এই কথায় আছে না, বাড়িতে বাবার যদি একটা ছেলে আর একটা মেয়ে হয়, অনেক সময় দেখবেন ভাই বোনের কথা বলে বন্ধ হয়, কিন্তু বাবার বিরুদ্ধে কথা বললে ভাইও চিৎকার করে আর বোনও চিৎকার করে। এই ভারতবর্ষের মাটিতে আরএসএস এর বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএস এর ছোট মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আরএসএস এর বিরুদ্ধে কথা বললে নরেন্দ্র মোদী যেমন ফোঁস করে ওঠে, মমতা ব্যানার্জিও তেমন ফোঁস করে ওঠে। কোনো তফাৎ নেই, 16 পয়সাটার মতো। অমিতাভ বচ্চনের পয়সা ছিল না, আপনি হেড করুন আর টেল করুন, ঘুরে ফিরে সেই একই কথা হয়। আমি যে কথা বলে আমার কথা শেষ করবো, হিন্দিতে একটা পুরনো গান ছিল,
এই কথাটা আমি অনেকবার বলেছি। আমি এটা প্রথম মীনাক্ষীর ওখানে পশ্চিম বর্ধমানে এই কথাটা শুনে আমি। যে হিন্দি বই একটা গান ছিল না, আজ ভারি মেহফিল মে কোই বদনাম হোগা। দিল্লিতে যখন নরেন্দ্র মোদী সরকার বলে, মিত্র ভাই और बहनों আজ ভারি মেহফিল মে কোই বদনাম হোগা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে, দাদা ফির ভি দিল চিরকে দেখ তেরা হি নাম হোগা। এটাই দিদি আর মোদির সেটিং। এই সেটিং এর বিরুদ্ধে সর্বস্তরের খেটে খাওয়া মেহনতি মানুষ, সর্বস্তরের ছাত্র যুব অংশের মানুষ, সর্বস্তরের পরিযায়ী শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবার ডাক আমরা দিয়েছি। আর এই ডাক যদি সঠিকভাবে মানুষের বাংলার কোনায় কোনায় আমরা পৌঁছে দিতে পারি, বিজেপি ভেঙে যাবে, তৃণমূল ফুটে যাবে, নতুন করে বাংলা বেঁচে যাবে। তাই নতুন করে বাংলা বাঁচানোর শপথ আমরা নিয়েছি আপনাদের সঙ্গে নিয়ে। এই বাংলাকে আগামী দিনে আমরা বাঁচাবো এই আশা ভরসা রেখে আপনারা সবাই আমাদের সঙ্গে